দেখো, খুব সিম্পল পয়েন্টে আমরা টপিকে যাওয়ার আগে কিছু বেসিক জিনিস নিয়ে আগে কথা বলি। আমাদের ভারতবর্ষে প্রত্যেকটা ইউরোপিয়ান কান্ট্রি বিজনেস করতে এসেছিল। ইউরোপিয়ান কান্ট্রি মানে কি? ইউরোপ থেকে বিজনেস করতে কিন্তু সবাই এসেছিল। সেখানে আমরা প্রথমেই জানি যে আমাদের ভারতবর্ষের মধ্যে সবার প্রথম এসেছিল হচ্ছে, যদি বলতে হয় সবার প্রথম হচ্ছে পর্তুগিজরা। ওকে, পর্তুগিজরা বাণিজ্য করতে এসেছিল এবং তোমরা সবাই জানো যে পর্তুগিজদের হচ্ছে ভাস্কো দা গামা এসেছিল। 1498-তে ভাস্কো দা গামা চলে এলো। এরপরে কি হলো? এরপরে হচ্ছে তোমরা সবাই জানো যে এরপরে পর্তুগিজরা ফ্যাক্টরি করলো। সবার আগে তো এসছেই, ফ্যাক্টরি করেছিল হচ্ছে 1502-তে। তো এরপরে পর্তুগিজদের দেখে দেখে এসছিল হচ্ছে ডাচ। ডাচ মানে কি? ডাচ মানে হচ্ছে নেদারল্যান্ড, ইউরোপ থেকেই এসছিল। এবার ডাচ কোম্পানিটা তৈরি হয়েছিল, সেই কোম্পানির নাম ছিল হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোম্পানিটা তৈরি হয় 1602-তে হচ্ছে কোম্পানিটা তৈরি হলো। অ্যান্ড ভারতবর্ষের মধ্যে প্রথম ফ্যাক্টরি ডাচরা করলো মৌসালামি পট্টনম, যেটাকে বলা হচ্ছে 1605-এ প্রথম ফ্যাক্টরি করলো। মৌসালামি পট্টনম মানে অন্ধ্রপ্রদেশ। তো এবারে ব্রিটিশদের ভূমিকা কি? আমরা সবাই জানি যে ব্রিটিশরা চার্টার্ড পেয়েছিল কবে? ব্রিটিশদের এই যে কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই কোম্পানিটা তৈরি হয়েছিল 31শে ডিসেম্বর 1600-তে এই কোম্পানিটা তৈরি হলো। নেক্সট, কিন্তু ব্রিটিশরা ফ্যাক্টরি সবার আগে স্ট্যাবলিশ করলো হচ্ছে সুরাটে। কোথায় ফ্যাক্টরি করলো? সুরাটে। 1613-তে হচ্ছে প্রথম ফ্যাক্টরি, যেটা হচ্ছে সুরাট। এরপরে ব্রিটিশদের সেকেন্ড ফ্যাক্টরি যদি আমাদের বলতে হয় বা আমাদের পরীক্ষায় যদি আসে যে সেকেন্ড ফ্যাক্টরি কোথায় করলো, দ্যাট ইজ দ্য সেকেন্ড ফ্যাক্টরি হচ্ছে মৌসালামি পট্টনমে, দ্যাট ইজ দ্য 1616। এরপরে সেটা হচ্ছে যে আস্তে আস্তে বাংলায় ক্যাপচার, বাংলাতে প্রবেশ করলো 1651-এ। শাহ সুজার কাছ থেকে পারমিশন নিয়েছিলেন, মাদ্রাস, সমস্ত কিছু জানলাম। কিন্তু একটা জিনিস ভেবে দেখো যে ব্রিটিশরা এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, প্রথমে মোটিভ কি ছিল? প্রথমে মোটিভ যেটা ছিল সেটা হচ্ছে যে ভারতবর্ষের উপরে বিজনেস করবে, আর কিছু না, শুধুমাত্র হচ্ছে যে বিজনেস করবে। কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন দিকে সরে গিয়েছিল সেটা বোঝো। সেটা হচ্ছে যে পলিটিক্যাল কন্ট্রোলে হাত দিয়েছিল, মানে হচ্ছে শাসন ব্যবস্থায় কিন্তু হাত দিয়েছিল। তাহলে এটা আমাদের কাছে খুব ক্লিয়ার হলো ব্যাপারটা, তাই না? তাহলে এবারে শাসন ব্যবস্থা করতে গেলে কিন্তু তার কিছু নিয়ম আছে, বা সেটা কিন্তু একটা প্রসেস আছে। তো সেইটাই আজকে আমাদের আলোচ্য বিষয় হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যে পুরো যে শাসন ব্যবস্থা, এই এই শাসন ব্যবস্থাকে আমরা দুরকম করে ডিভাইড করতে পারি। প্রথমেই আমরা বলবো হচ্ছে কোম্পানি রুল, মানে হচ্ছে ভারতবর্ষকে শাসন করবে, ভারতবর্ষ ভিতরে থেকে শাসন করছে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই না? তাহলে এটা কোম্পানি রুল। অ্যান্ড আরেকটা জিনিস, এরপরে আমরা জানি যে এই যে কোম্পানি যেটা তৈরি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই কোম্পানিটাই বন্ধ হয়ে গেছিল 1858-তে। তো এবার থেকে আমরা কি বলবো যে 1858 মানে আর কোম্পানিই নেই। তখন আমরা বলবো হচ্ছে যে ক্রাউন রুল, মানে ডাইরেক্ট ভারতবর্ষকেই শাসন হচ্ছে, কিন্তু সেই শাসনটা আসছে হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট থেকে আসছে ডাইরেক্ট। ওকে, তাহলে আপাতত আমরা এটুকুনি বুঝতে পেরেছি যে কোম্পানি রুল মানে হচ্ছে 73 থেকে 53 অব্দি এই যে সময়টা, এই সময়টাকে আমরা বলছি হচ্ছে যে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষকে শাসন করেছিল। অ্যান্ড কোম্পানি রুল মানে হচ্ছে 58 থেকে 1947, এই সময়টাকে আমরা বলছি হচ্ছে যে ক্রাউন রুল। আপাতত এই দুটো জিনিস আমাদের ক্লিয়ার হয়েছে। যদি বেসিকটা না ক্লিয়ার হয়, যে কোনো সাবজেক্টে যদি না কনসেপ্ট যদি আগে ক্লিয়ার হয়, তাহলে কিন্তু কোনো লাভ নেই। তাহলে এটুকুনি আমরা বুঝে গেছি। নেক্সট, এবারে একটা খুব সিম্পল কথা বলছি। শাসন করতে গেলে তার কিছু প্রসেস লাগে, তার কিছু নিয়ম আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে এই কোম্পানি রুল মানে 73 থেকে যে 53, এইখানে কি কি অ্যাক্টের মাধ্যমে শাসন হয়েছিল সেটা আমাকে পড়তে হবে পরীক্ষার জন্য। নেক্সট হচ্ছে এই যে 58 থেকে 1947, এই যে সময়টা, এই সময়টাতে বলছি হচ্ছে যে আমাদের ক্রাউন রুল। তো বাইরে থেকে শাসনটা এসেছিল, তো এইখানে কি কি অ্যাক্ট দিয়ে শাসন হয়েছিল, তো চলো সেগুলোকে আমরা একটু দেখে নিই। কোম্পানি রুল মানে আমরা খুব ভালো মতন দেখলাম, কোম্পানি রুল মানে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষকে শাসন করছে। এবং এইখানে তিনটে অ্যাক্ট আমাকে পড়ে যেতে হবে। ব্রিটিশদের প্রথম অ্যাক্ট, দ্যাট ইজ দ্য রেগুলেটিং অ্যাক্ট, যেটা 1773-তে এলো। ক্লিয়ার? নেক্সট, এরপরে ব্রিটিশদের সেকেন্ড অ্যাক্ট, যেটাকে পিটস ইন্ডিয়া অ্যাক্ট বলবে, 1784-এ এলো। এই অ্যাক্টটা দিয়ে ব্রিটিশরা আমাদের উপরে শাসন করলো। এরপরে হচ্ছে চার্টার্ড অ্যাক্ট, অ্যান্ড এই চার্টার্ড অ্যাক্ট আবার তিনবার হয়েছিল। ওকে,
মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই তিনটে চার্টার্ড অ্যাক্ট এর আগেও কিন্তু হয়েছিল, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমি যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই প্রসঙ্গেই আমি কথা বলছি। দেখো, তাহলে প্রথমেই আমরা বলবো যে 1813, 1833, 1853 এই তিনটে চার্টার্ড অ্যাক্ট অন্তত পরীক্ষার জন্য দেখে যেতে হবে। এরপরে কি হলো যে ব্রিটিশদের ক্রাউন রুল বলবে। এবার ক্রাউন মানে কি, যে কোম্পানি তো বন্ধ হয়ে গেল, কিন্তু এবার তো ভারতবর্ষকে শাসন করতে হবে, তো এইবারে শাসনটা বাইরে থেকে আসছে। এটুকুনি আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি। এইবারে যে শাসনটা হচ্ছে সেই শাসনটা আমাদের বাইরে থেকে আসবে, এবং এখানে দুটো অ্যাক্ট আছে। একটাকে বলবে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, অ্যান্ড একটাকে বলবে হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। নেক্সট, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আবার তিনবার হয়েছিল। তাহলে ফার্স্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হচ্ছে 1858, এই অবধি আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি, 1858। সেকেন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হচ্ছে 1919, অ্যান্ড থার্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হচ্ছে 1935। তাহলে এই হলো তিনটে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টও তিনবার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1861, 1892 অ্যান্ড 1909। ওকে, তাহলে আমরা খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম যে কোম্পানি রুল মানে কি, ক্রাউন রুল মানে কি। তো চলো এগুলোকে আমরা দেখে নিই। তো দেখার আগে আমি প্রথমেই বলছি, এই যে চ্যানেলটা, ইউটিউব চ্যানেল, এইখানে প্রত্যেকটা জিনিসকে চ্যাপ্টার ওয়াইজ ভাবে তোমাদেরকে পড়ানো হচ্ছে। সো তোমাদের একটাই কাজ থাকবে, রেগুলার শিডিউলগুলোকে ফলো করো, যাতে তোমরা ক্লিয়ার করতে পারো তোমাদের টপিককে, কম্পিটিটিভ এক্সামের টপিকগুলোকে। সেকেন্ড জিনিস যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওকে তোমরা শেয়ার করো। তোমরা যতজনই দেখছো এই ভিডিওগুলোকে শেয়ার করো। তোমরা তোমাদের এক একটা শেয়ার সবার কাছে কিন্তু পৌঁছে যাবে। তো তো এটাই আমি তোমাদের কাছে আমি বললাম। তো আমরা আমাদের পড়ার দিকে এবার ফোকাস করছি। দেখো, ব্রিটিশদের প্রথম অ্যাক্ট আমরা আলোচনা করছি হচ্ছে যে কোম্পানি রুল নিয়ে, তাই না? কোম্পানি রুল, অ্যান্ড এই কোম্পানি রুল মানে আমরা সময়টা দেখলাম যে 1773 থেকে স্টার্ট করে 1853, এর মধ্যে আমাদের তিনটে অ্যাক্ট পড়তে হবে। তো ব্রিটিশদের প্রথম অ্যাক্ট, দ্যাট ইজ দ্য রেগুলেটিং অ্যাক্ট 1853। এটা এর আগে কিন্তু কোনো অ্যাক্ট ছিল না। এর আগে ব্রিটিশদের, এটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোগো, এটা কিন্তু এর আগে ব্রিটিশদের কোনো অ্যাক্ট ছিল না। এবার ব্রিটিশরা কি ভাবনা চিন্তা করছে সেটা দেখো। ব্রিটিশরা চাইছে যে ব্রিটিশরা বিজনেসও করছে, আবার ব্রিটিশরা অ্যাডমিনিস্ট্রেশনও করছে। ব্রিটিশরা প্রথমবারের জন্য কোনো ডিসিশন নিল, এক্সকিউজ মি, যাতে কোনো পলিটিক্যাল কন্ট্রোলকে আরো ভালো মতন ভাবে করা যায়। ওকে, যে অ্যাডমিনিস্ট্রেশনটাকে খুব ভালো মতন করা যায়। তো এই অ্যাক্টের মাধ্যমে যেই ফিচার্স গুলো নিয়ে এসছে যাতে ভারতবর্ষের মধ্যে ভালো করে কন্ট্রোলটা করা যায়, সেগুলো কি কি? প্রথমেই হচ্ছে যে ডেজিগনেশনকে চেঞ্জ করবে। ঠিক আছে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে প্রথম এই অ্যাক্টের বৈশিষ্ট্য হচ্ছে ডেজিগনেশনকে চেঞ্জ করলো। প্রথমে যে ডেজিগনেশন ছিল সেটা হচ্ছে গভর্নর অফ বেঙ্গল। আমরা বলতে পারি যে আগে গভর্নর অফ বেঙ্গল ছিল। এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে যেটা করা হলো, গভর্নর জেনারেল, জেনারেল শব্দটা কিন্তু নিয়ে আসা হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যাপয়েন্ট করা হলো। এবং এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল প্রথমবার হয়েছিলেন হচ্ছে লর্ড ওয়ারেন হ্যাস্টিং। তাহলে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে হলেন? যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় তাহলে আমরা বলবো লর্ড ওয়ারেন হ্যাস্টিং। তো এরপরে আর কি করা হলো? লর্ড ওয়ারেন হ্যাস্টিং হচ্ছে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলেন। ওনার আন্ডারে 4জন পার্সনকে বসানো হয়েছিল, মানে একটা পোস্ট ক্রিয়েট করা হলো ওনার আন্ডারে, যাতে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে অ্যাসিস্ট করতে পারেন। এবং এই পোস্টটাকে কি বলা হলো? এটাকে বলা হলো যে ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল, তাই না? তো দুটো এক্সিকিউটিভ মানে কি অ্যাডমিনিস্ট্রেশনে এখানে সাহায্য করবে। 4জনের একটা পোস্ট বানানো হলো 4জনকে নিয়ে, কিন্তু এখানে কোনো ভারতীয় ছিলেন না। আমরা জানি যে এই পোস্টে মানে হচ্ছে ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলিং এ ফার্স্ট ইন্ডিয়ান, প্রথম ইন্ডিয়ান যিনি জয়েন করেছিলেন ওনার নাম হচ্ছে লর্ড সত্যেন্দ্র প্রসাদ সিনহা, এবং তিনি জয়েন করেছিলেন হচ্ছে 1909-তে গিয়ে। ওকে, তো আমরা কথা বলছি 73-এর, অনেক দেরি এখনো। এরপরে এর কি করা হবে? এরপরে হচ্ছে দুটো প্রেসিডেন্সি কিন্তু হেল্প করছে। প্রেসিডেন্সি মানে কি, যে এই সাউথের মানে হচ্ছে বোম্বে প্রেসিডেন্সি অ্যান্ড মাদ্রাস প্রেসিডেন্সি কিন্তু হেল্প করবে এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে। তাহলে এটা দেখো একটা সুন্দর অ্যাডমিনিস্ট্রেশন প্যাটার্ন তৈরি হয়েছিল, তাই না? তো এটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্টের প্রথম বৈশিষ্ট্য। সেকেন্ড কি করা হলো? এই অ্যাক্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট মানে হচ্ছে যে জুডিশিয়ারি ব্যবস্থা, এই সুপ্রিম কোর্ট চালু করা হলো, যেটা হচ্ছে 1784-এ খুললো।
কোথায় খুললো যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে কলকাতাতে খুলেছিল। এই সুপ্রিম কোর্টের কিছু ভূমিকা আছে। সুপ্রিম কোর্ট আমরা সবাই জানি যে কনস্টিটিউশনাল বডি, যেই বডিটা বা যে জিনিসটা আমাদের সংবিধানের মধ্যে রয়েছে, উইথ আর্টিকেল কি থাকবে, দেখো আর্টিকেল থাকবে, তার পার্ট থাকবে, তাই না? তো সেই বডিগুলোকে আমরা বলবো হচ্ছে কনস্টিটিউশনাল বডি। এবং সুপ্রিম কোর্ট দেখো প্রথমে খুললো হচ্ছে রেগুলেটিং অ্যাক্টে, কলকাতায় খুললো 1774-এ, এবং এখানে ছিলেন হচ্ছে এলিজা এমপে। যদি এখানে বলতে হয় কে ছিলেন চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট দি দেন, সবাই জানো যে এলিজা এমপে, তাই না? এলিজা এমপে ছিলেন। কিন্তু যদি আমাকে বলা হয় যে সুপ্রিম কোর্ট স্বাধীনতার পরে খুলেছিল হচ্ছে 28শে জানুয়ারি, 28শে জানুয়ারি 1950 সুপ্রিম কোর্ট খুললো। এবং কোথায় খুললো সেটা হচ্ছে নিউ দিল্লিতে, এবং নিউ দিল্লিতে খুলেছিল, এবং এখানে প্রথম বিচারপতি ছিলেন হীরালাল জে কানাইয়াজি। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে সুপ্রিম কোর্টের আর্টিকেল কত, যদি আমাদের কনস্টিটিউশনাল বডি এটা 124 নাম্বার, তো কোন পার্টে রয়েছে, পার্ট নাম্বার 5-এ রয়েছে, তাই না? তো এই ধরনের ছোট ছোট জিনিসগুলো একটুখানি মাথায় রাখবে। এবারে দেখো, তো অবভিয়াসলি এই অ্যাক্টের মধ্যে ভুল ছিল, এই রেগুলেটিং অ্যাক্ট যেটা 1773 অ্যাক্ট হলো, এটার মধ্যে ভুল ছিল। তাহলে 1781-এ এটাকে ঠিক করা হলো, এবং এটাকে বলা হলো অ্যাক্ট অফ সেটেলমেন্ট। তাহলে পরীক্ষায় যদি অ্যাক্ট অফ সেটেলমেন্ট আসে, তাহলে আমরা বলবো এটা কবে এসেছিল, 1781-এ, যেটা কিছুই না, রেগুলেটিং অ্যাক্টকে ঠিক করা হয়েছিল। ওকে, তাহলে বেসিক জিনিসগুলো আমরা বুঝতে পারলাম। নেক্সট দেখো, যেটুকুনি পড়লে সেখান থেকে যেই প্রশ্নটা আসতে পারে, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট মেড দ্য গভর্নর অফ বেঙ্গল অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল? তাহলে কোন অ্যাক্টের মাধ্যমে গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল বানানো হলো? তো আমরা এইমাত্রই দেখলাম, আমরা দেখলাম হচ্ছে যে এটা রেগুলেটিং অ্যাক্ট 1773 মাধ্যমে করা হলো। ওকে, নেক্সট দেখো, আবার এখানে একটা প্রশ্ন করেছে, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট এস্টাবলিশমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট? তাহলে সুপ্রিম কোর্ট কোন অ্যাক্টের মাধ্যমে এস্টাবলিশড হয়েছে? আমরা বলবো যে রেগুলেটিং অ্যাক্ট 1773-তে। ওকে, এবং এখানে কে ছিলেন? আমরা কি বলবো, হীরালাল জে কানাইয়াজি না এলিজা এমপে? কমেন্ট সেকশনে লিখবে এলিজা এমপে না হীরালাল জে কানাইয়াজি। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে এরপরে ব্রিটিশদের সেকেন্ড অ্যাক্ট যেটা আসবে, সেটা হচ্ছে 1784-এ। খুব ভালো করে মন দিয়ে শুনবে জিনিসটা। তো এই অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশরা কি করতে চাইছে, একটা ডিফারেন্সিয়েট করতে চাইছে। ডিফারেন্সিয়েট কিসের মধ্যে? যে কমার্শিয়াল, কমার্শিয়াল মানে হচ্ছে বিজনেস, তাই না? কমার্শিয়াল মানে হচ্ছে যে বিজনেস, অ্যান্ড পলিটিক্যাল কন্ট্রোল। পলিটিক্যাল কন্ট্রোল মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। আমি তোমাদের আগেই বললাম যে ব্রিটিশদের দেখো আস্তে আস্তে যেটা প্রথমের দিকে মোটিভ ছিল যে বিজনেস করব, এবার বিজনেস থেকে সরতে সরতে পলিটিক্যাল কন্ট্রোলে হাত দিয়ে দিয়েছে। তার মানে কি হচ্ছে যে দু নৌকায় পা দিয়ে চলছে। এটা তো খুব সিম্পল পয়েন্ট, আমরা বুঝতে পারছি। তাহলে পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশরা কি করছে, দুটো আলাদা আলাদা ডিপার্টমেন্ট করবে। কমার্শিয়াল দেখাশোনা করবে হচ্ছে কোর্ট অফ ডিরেক্টর। তাহলে পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষে কোর্ট অফ ডিরেক্টর খোলা হলো, যার কাজ হচ্ছে যে শুধু ভারতবর্ষের মধ্যে বিজনেসটা দেখাশোনা করবে। পলিটিক্যাল কন্ট্রোল মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনটা দেখাশোনা করবে হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। ওকে, বোর্ড অফ কন্ট্রোল, এই অবধি আমরা বুঝলাম। নেক্সট, তার মানে পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে আমরা কি পেলাম, আমরা একটা ডুয়াল গভর্নমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি। যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়, আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবো। দেখো, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট লেড দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম, তাই তো, অফ ইন্ডিয়া, ইন ইন্ডিয়া, তাই না? ডুয়াল গভর্নমেন্ট অফ ইন ইন্ডিয়া, এটা কোন অ্যাক্টের মাধ্যমে? তো আমরা ইজিলি বলতে পারি যে 1784-এর মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুরকম করে ডিভাইড করেছিল, একটা ছিল কোর্ট অফ ডিরেক্টর, আর একটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। তো বিজনেসকে দেখছিল, কমেন্ট সেকশনে লিখবে। ওকে, নেক্সট, এরপরে দেখো আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চার্টার্ড অ্যাক্ট 1833। ওকে, এর আগে চার্টার্ড অ্যাক্ট 1813 হয়েছিল। সেইখানে যে জিনিসটা, দুটো পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, আমি এক্সাম ওরিয়েন্টেড ভাবে তোমাদেরকে বলছি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে একটা জিনিস পেয়েছিল, সেটা হচ্ছে যে দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিজনেস করছে ভারতবর্ষে। এই চার্টার্ড অ্যাক্টের মাধ্যমে 1813-র মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা মনোপলি পেল, যে চায়ের একটা মনোপলি পেয়েছিল, সেটা হচ্ছে চায়নাতে গিয়ে বিজনেস করবে মনোপলির, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অ্যান্ড আরেকটা হচ্ছে এই অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষ একটা গ্র্যান্ট পেয়েছিল 1 লাখ টাকার, যেটা হচ্ছে এডুকেশনের উপরে, তাই না? নেক্সট, এরপরে দেখো 1833 ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্রথম স্টেপ
যেখানে ব্রিটিশ সরকার একটা সিঙ্গেল অথরিটিতে আসতে চাইছে, মানে সেন্ট্রালাইজেশন হতে চাইছে। মানেটা কি? মানে হচ্ছে আমরা একটু আগেই দেখলাম যে ব্রিটিশ সরকারের অবস্থা কি। ব্রিটিশ সরকার দেখো দুটো দিকে রয়েছে, তাই না? একদিকে তো নেই ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকার দুদিকে রয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুদিকে চলছে। একটা হচ্ছে ভারতবর্ষের উপরে বিজনেস করছে, অ্যান্ড আরেকটা সাইড আমরা দেখতে পাচ্ছি যে পলিটিক্যাল কন্ট্রোল। কিন্তু ব্রিটিশরা এই অ্যাক্টের মাধ্যমে একটা সিঙ্গেল অথরিটি হতে চাইছে। তো সেই অথরিটিটা কি, যে পুরোপুরি পলিটিক্যাল কন্ট্রোলের দিকে আসবে, এখনো আসেনি কিন্তু আসবে। অ্যান্ড এই অ্যাক্টের মাধ্যমে আবার আমাদের ডেজিগনেশন চেঞ্জ করা হবে। আগে ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং এই অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ইন্ডিয়া কথাটা এখানে অ্যাড করা হলো। অ্যান্ড প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়েছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। ওকে, অ্যান্ড পুরোপুরিভাবে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হতে চাইছে। ক্লিয়ার? নেক্সট নেক্সট হচ্ছে এরপরে চার্টার্ড অ্যাক্ট 1853। ভারতবর্ষের অবস্থাটা একটু বোঝো। ভারতবর্ষের মধ্যে আমরা দেখতে পেলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি কি চাইছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোম্পানি চাইছে যে পলিটিক্যাল কন্ট্রোলটাতেই থাকতে, আর কিন্তু বিজনেস করতে নয়। অ্যান্ড আমাদের কমন যে প্যাটার্নটা ছিল গভর্নিং বডি, সেটা কি? সেটা হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এটাই আমাদের ছিল। তো এটাই হচ্ছে লাস্ট চার্টার্ড অ্যাক্ট, এটা আমরা বুঝলাম। এই অ্যাক্টের মাধ্যমে যেটা করা হলো সেটা একটা লেজিসলেটিভ কাউন্সিল খোলা হলো। এই যে লেজিসলেটিভ কথাটা, লেজিসলেটিভ মানে হচ্ছে লফুলি এবার ভারতবর্ষকে শাসন করা হবে। এবার দেখো শাসন অনেক রকম হতে পারে, আমি মুখে বলেও শাসন হয়, তাই না? মুখে বলেও শাসন করা যাবে, আর একটা হচ্ছে লফুলি শাসন করতে হবে। তাহলে লেজিসলেটিভ কাউন্সিল এইটাকেই বলা হলো যে মিনি পার্লামেন্ট। পার্লামেন্টের মেন কাজ কি? ল তৈরি করা, তাই না? তো এই মিনি পার্লামেন্ট খোলা হলো এই চার্টার্ড অ্যাক্টের মাধ্যমে। কিন্তু লটা তৈরি করা হচ্ছে ভারতবাসীদের জন্য, কিন্তু এখানে কোনো ভারতীয় নেই। আমরা পরে গিয়ে দেখবো যে এখানে ভারতীয়রা নমিনেশন পাবেন, কিন্তু এখন নয়। ওকে, এই অবধি ক্লিয়ার? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট এনভিসেস দ্য পার্লামেন্টারি সিস্টেম? দেখো পার্লামেন্টারি সিস্টেম অফ দ্য গভর্নমেন্ট, এটা কোন অ্যাক্ট? এটা কি চার্টার্ড অ্যাক্ট 1793, চার্টার্ড অ্যাক্ট 1813, চার্টার্ড অ্যাক্ট 1833, বা চার্টার্ড অ্যাক্ট 1853? কমেন্ট সেকশনে তোমরা তোমাদের অ্যান্সারকে টাইপ করো। অ্যান্ড এই যে প্রত্যেকটা ক্লাস যেটা চ্যাপ্টার ওয়াইজ ভাবে হচ্ছে, প্রত্যেকটা ভিডিওকে তোমরা যেদিনই দেখবে সেদিনই শেয়ার করো তোমাদের টাইম লাইনে। তোমাদের একটা শেয়ার কিন্তু এই ভিডিওগুলোকে সবার মাঝখানে নিয়ে আসতে পারবে। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ট্রু? কোনটা ঠিক? চার্টার্ড অ্যাক্ট 1853 কোনটা ঠিক? চলো আমরা একটু পড়ি। অ্যাক্ট অফ 1853 ওয়াজ দ্য লাস্ট চার্টার্ড অ্যাক্ট। হ্যাঁ, এটা তো এই অবধি ঠিক আছে। দ্যাট মেড দ্য গভর্নর অফ দ্য বেঙ্গল অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এটা কি ঠিক? ইয়েস অর নো? ইট কম্বাইন দ্য লেজিসলেটিভ অ্যান্ড দ্য এক্সিকিউটিভ ফাংশন। এটা কি প্রথম কথাটাই ঠিক আছে? একটু ভালো করে ঠান্ডা মাথায় পড়ো, অ্যান্ড অবভিয়াসলি কমেন্ট সেকশনে রিপ্লাই করো। ওকে, নেক্সট এবারে কি হবে দেখো। এরপরে হচ্ছে চেক ক্রাউন রুল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্ধ হয়ে গেল 1858 থেকে 1947। এই যে সময়টা, এই সময়টাকে আমরা বলছি হচ্ছে ক্রাউন রুল। মানে সেই একই জিনিস, দেখো ভারতবর্ষকেই শাসন হবে, কিন্তু এই শাসনটা বাইরে থেকে আসবে। তো এই অ্যাক্ট প্রথমে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এইটা হচ্ছে সিপাহী বিদ্রোহের পরে এই অ্যাক্টটা এলো, এবং এই অ্যাক্টকে বলা হলো হচ্ছে যে গুড গভর্নমেন্ট, মানে হচ্ছে ভালো শাসন ব্যবস্থার জন্য নিয়ে আসা হচ্ছে। তো এখান থেকে যেটা মেন জিনিস হয়েছিল যে ব্রিটিশরা ডাইরেক্ট এবার কন্ট্রোল করবে। ঠিক আছে, ব্রিটেন থেকে কন্ট্রোলটা আসছে। এই অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা কি হবে? বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা আমরা অলরেডি দেখলাম, এই যে কোম্পানিটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা যেটা তৈরি হয়েছিল হচ্ছে 31শে ডিসেম্বর 1600-তে কোম্পানি তৈরি হয়েছিল, কোম্পানি বন্ধ। ক্লিয়ার এই অবধি? নেক্সট এবারে মেন জিনিস কি হলো, আবার ডেজিগনেশনে চেঞ্জ করব। যেটা আমার প্রেজেন্ট আগে যেটা ডেজিগনেশন ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এটাকে আমরা চেঞ্জ করলাম, চেঞ্জ করে ভাইসরয় অফ ইন্ডিয়া নিয়ে এলাম। তাহলে আমাকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে ভাইসরয় অফ ইন্ডিয়া কোন অ্যাক্টের মাধ্যমে, আমরা বলবো 1858 এর মাধ্যমে। এই অবধি ক্লিয়ার হয়েছে? নেক্সট নেক্সট হচ্ছে তাহলে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন? ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং, এবং উনি হচ্ছেন প্রথম ভাইসরয়। ওকে, এবারে খুব ভালো করে একটা জিনিস বুঝবে। আমরা বুঝতে পারলাম, আমরা আপাতত বুঝলাম যে ভারতবর্ষের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্ধ হয়ে গেছে, এটা আমরা বুঝলাম। অ্যান্ড আরেকটা জিনিস বুঝলাম যে ডাইরেক্ট শাসনটা বাইরে থেকে আসছে এবং ভাইসরয় পোস্টটা ক্রিয়েট হয়েছে। তো এই যে ভাইসরয় যে পোস্টটা আমরা পেলাম,
এর আন্ডারে আরো কিছু পোস্ট ছিল। ভাইসরয়ের আন্ডারে আমরা আর একটা সিঙ্গেল পোস্ট নিয়ে আসি, যার নাম ছিল হচ্ছে সেক্রেটারি অফ স্টেট, তাই তো? সেক্রেটারি অফ স্টেট বানানো হলো। অ্যান্ড এই সেক্রেটারি অফ স্টেট ডাইরেক্ট ব্রিটেন থেকে আসবে। ওকে, সেক্রেটারি অফ স্টেট উনি ডাইরেক্ট ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার থাকবেন। সেক্রেটারি অফ স্টেটকে সাহায্য করছে 15 জনের একটা টিম, 15 জনের একটা মেম্বার, যাকে বলা হলো হচ্ছে কাউন্সিল অফ ইন্ডিয়া। ওকে, কাউন্সিল অফ ইন্ডিয়া, কিন্তু সেম জিনিস, কোনো ভারতীয় নেই। অ্যান্ড এই অ্যাক্টের মাধ্যমে বোর্ড অফ কন্ট্রোলকে বন্ধ হয়ে গেছে। অবভিয়াসলি দেখো, বোর্ড অফ কন্ট্রোল, কোর্ট অফ ডিরেক্টর, এটা খোলা হয়েছিল 1784-এ, যেটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিটাই তো আর নেই, তাহলে এসব নিয়ে আর কি হবে? ওকে, দ্য কাউন্সিল অফ ইন্ডিয়া, যেখানে হচ্ছে 15 জনের একটা টিম এলো, এই কাউন্সিল অফ ইন্ডিয়া হচ্ছে পুরোপুরি হচ্ছে ইংল্যান্ডের লোক, আমাদের ভারতবাসী নেই। তাহলে এই অবধি আমরা বুঝলাম যে আমরা কি কি চেঞ্জ করলাম। দেখো, হুইচ অফ দ্য ফলোইং, দেখো এখানে আর একটা প্রশ্ন দিয়েছে, অফ দ্য ব্রিটিশ অ্যাক্ট এন্ডেড দ্য সিস্টেম অফ দ্য ডুয়েল গভর্নমেন্ট বাই অ্যাবলিশিং দ্য বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড দ্য কোর্ট অফ দ্য ডিরেক্টর। ঠিক আছে, তাহলে অ্যাবলিশড বন্ধ করা হলো কোন অ্যাক্টের মাধ্যমে? যেটা অ্যাক্ট অফ 1858। এইবারে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, দিস ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1861। এই অ্যাক্টের মাধ্যমে ভাইসরয়কে একটা ক্ষমতা দেওয়া হবে। যে ভাইসরয়কে ক্ষমতাটা দেওয়া হলো, যে লেজিসলেটিভ কাউন্সিল, বা এটাকে আমরা মিনি পার্লামেন্টও বলতে পারি, আমরা বলতে পারি না এটাকে মিনি পার্লামেন্টও বললাম, যেটা তৈরি হয়েছিল হচ্ছে 1853 চার্টার্ড অ্যাক্টের মাধ্যমে। তো এই লেজিসলেটিভ বা মিনি পার্লামেন্টের মধ্যে ভারতীয় বা ভারতবাসীদের নমিনেশন করব। কে করছে? 1861 ভাইসরয় হাতে এই ক্ষমতাটা চলে এলো। অ্যান্ড 1862-তে লর্ড ক্যানিং তিনজন, প্রথম ভাইসরয় যিনি নমিনেশন দিলেন হচ্ছে তিনজনকে এই লেজিসলেটিভ কাউন্সিলকে। কারা কারা? এক হচ্ছে, দুজন রাজা ছিলেন, একজন হচ্ছে বেনারসের রাজা, একজন হচ্ছে পাটিয়ালার মহারাজা, আর স্যার দিনাকার রাও। তাহলে এই তিনজনকে নমিনেশন দেওয়া হলো। লেজিসলেটিভ কাউন্সিল ফর দ্য বেঙ্গল, বেঙ্গলের জন্য লেজিসলেটিভ 1862-তে বানানো হলো। লর্ড ক্যানিং এরপরে পোর্টফোলিও সিস্টেম চালু করলেন। পোর্টফোলিও মানে কিছুই না, এখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে পোর্টফোলিও সিস্টেম কে চালু করেছেন। পোর্টফোলিও মানে হচ্ছে জায়গার জিনিস জায়গায় রাখা, মানে হচ্ছে যে স্পেসিফিক ডিপার্টমেন্ট তৈরি করা হবে এবং ওইখানে আলাদা আলাদা ভাবে সবাইকে রাখা হচ্ছে। তো এইখানে আরেকটা জিনিস করা হলো যে ভাইসরয়ের হাতে একটা ক্ষমতা দেওয়া হলো যে উনারা অর্ডিন্যান্স জারি করতে পারবেন। ওকে, আমাদের ভারতীয় প্রেসিডেন্ট, ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করতে পারেন, কিন্তু এটা কত নাম্বার আর্টিকেল? প্রেসিডেন্সের যে অর্ডিন্যান্সটা জারি করতে পারেন সেটা হচ্ছে কত নাম্বার আর্টিকেল? তোমরা কমেন্ট সেকশনে লিখবে। তোমাদের অপশন হচ্ছে 108, 123, 111। ওকে, অ্যান্ড ডেফিনেটলি ক্লাসগুলোকে শেয়ার করো যাতে সবাই দেখতে পারে, সবাই যেন উপকৃত হতে পারে। চলো নেক্সট হচ্ছে, দেখো আমি সরাসরি চলে আসছি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, ভেরি ইম্পর্টেন্ট। আমরা বলি মর্লে মিন্টো রিফর্ম। প্রথম কথা, মর্লে আলাদা পার্সন, মিন্টো আলাদা পার্সন। মিন্টো ছিলেন হচ্ছে ভাইসরয়। ওকে, লর্ড মিন্টো হচ্ছে ভাইসরয়, অ্যান্ড মর্লে ছিলেন হচ্ছে, কারণ ভাইসরয় আন্ডারে কাজ করবে হচ্ছে সেক্রেটারি অফ দ্য স্টেট। ওকে, তো এটা একটু মাথায় রাখবে। ক্লিয়ার? মিন্টো আলাদা অ্যান্ড মর্লে আলাদা। দেখো, এই অ্যাক্টের মাধ্যমে যেটা মেন জিনিস করানো হয়েছিল, তো প্রথম ভারতীয়কে জয়েন করানো হয়েছিল কোথায়? ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল। অ্যান্ড এই ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি হয়েছিল কবে? যেটা হচ্ছে 1773-তে। আমরা বলবো হচ্ছে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে 4 জন পার্সনকে নেওয়া হয়েছিল। তো এখানে কোনো ভারতীয় ছিল না, তো সত্যেন্দ্র প্রসাদ সিনহাকে নেওয়া হলো। কনসেপ্ট অফ সেপারেট ইলেক্টোরেট, সম্প্রতি বাটোয়ারা। এবং এখানে মিন্টোকে ওর জন্যই বলা হচ্ছে, লর্ড মিন্টোকে, ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। প্রথম কথা, এই অ্যাক্টকে বলা হয় মন্টেগে চেলসফোর্ড। আমি আগেও বলেছি মন্টেগে আলাদা পার্সন, অনেকে সেম পার্সন মনে করো, মন্টেগে অ্যান্ড চেলসফোর্ড, ঠিক আছে, দুজনে কিন্তু আলাদা আলাদা পার্সন। চেলসফোর্ড ভাইসরয় ছিলেন, চেলসফোর্ড আমাদের ভাইসরয়, অ্যান্ড মন্টেগে ছিলেন হচ্ছে সেক্রেটারি অফ দ্য স্টেট। তাহলে আপাতত ভাবে এই প্রশ্নটা বেসিক প্রশ্ন এলে আমরা ট্যাকেল করব। এই গভর্নমেন্ট অফ যেটা 1919-এর অ্যাক্ট, এটার মাধ্যমে একটা ডুয়েল গভর্নমেন্ট বা যাকে ডায়ার্কি বলা হলো, যেটা হচ্ছে চালু করা হলো, এবং ডায়ার্কি হচ্ছে প্রভিন্সে চালু করা হবে, সেন্টারে নয়। এই অ্যাক্টের মাধ্যমে
নতুন একটা জিনিস নিয়ে আসা হলো যাকে বলা হলো বাইক্যামেরালিজম। বাই কথাটার মানে হচ্ছে টু, বাই মানে টু, ক্যামেরাল মানে হচ্ছে হাউসেস। বাই ক্যামেরাল দুটো কক্ষ বানানো হলো, একটা হচ্ছে লোয়ার হাউস, একটা হচ্ছে আপার হাউস। অ্যান্ড কনসেপ্ট অফ ইলেকশন পুরোপুরিভাবে চালু করা হলো। অ্যান্ড সেইখানে আপার হাউস মানে বলা হলো যে কাউন্সিল অফ স্টেট, এবং এখানে 60 জন মেম্বার থাকবে হচ্ছে কাউন্সিল অফ স্টেটের মধ্যে। ওকে, যেখানে হচ্ছে 34 জন হচ্ছে ইলেক্টেড। অ্যান্ড নেক্সট হচ্ছে লোয়ার হাউস, যেটা সেখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলা হবে, 144 জন মেম্বার, যার মধ্যে 104 হচ্ছে ইলেক্টেড। পিএসসি কিন্তু বসানো হবে। আমাদের এখানে দুটো প্রশ্ন আছে যে পিএসসি কোন অ্যাক্টের মাধ্যমে বসানো হয়েছিল, তার উত্তর হচ্ছে 1919, কিন্তু এখানে কার্যকারী করেনি। পিএসসি কার্যকারী করেছিল হচ্ছে 1926 থেকে। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এটাই হচ্ছে লাস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এরপরে কোনো অ্যাক্ট হয়নি। এই অ্যাক্টের মধ্যে কিছু নতুন জিনিস নিয়ে আসা হয়েছিল। প্রথম কথা হচ্ছে যে লিস্টে বিভক্ত করেছিল। লিস্ট মানে কি, বিষয়। ফেডারেল লিস্ট, যেখানে হচ্ছে 59টা ফেডারেল লিস্ট থাকবে। প্রভিন্সিয়াল লিস্ট, যেগুলো হচ্ছে 54টা। অ্যান্ড কনকারেন্ট মানে হচ্ছে উভয় 36টা। এই অ্যাক্টের মাধ্যমে 1935 যেটা হচ্ছে ডায়ারকিকে বন্ধ করা হয়েছিল। অ্যান্ড যেটা বাইক্যামেরালিজম, যে দুটো কক্ষ মিলে ল তৈরি করবে, সেটা নিয়ে আসা হলো। এই অ্যাক্টের মাধ্যমে আরবিআই কে খোলা হবে। তো এবারে দেখো, আরবিআই কিছু ব্যাপার আছে যেগুলো একটু মাথায় রাখতে হবে। আরবিআই রেকমেন্ডেশন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে অ্যাপেক্স বডি। অ্যাপেক্স কথাটার মানে হচ্ছে হেড, তাই না? এটা সবাই জানো যে অ্যাপেক্স মানে হেড। আরবিআই স্ট্যাবলিশড হয়েছে 1935 এর অ্যাক্টের মাধ্যমে, কিন্তু আরবিআই কে রেকমেন্ডেশন করেছিল হিলটন ইয়ং কমিশন, যেটা বানানো হয়েছিল 1926। তো এই কমিশনকে যখন 1926-এ বসানো হয়, তারপরে 1934-এ গিয়ে আরবিআই অ্যাক্টটা বানানো হলো, আরবিআই অ্যাক্ট। অ্যান্ড এরপরে 1935-এর যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বেরোলো, তখন তার মধ্যে আরবিআই কে স্ট্যাবলিশ করা হলো। 1935-এ আরবিআই কলকাতাতে বসলো, স্ট্যাবলিশড হলো। 1937-এ আরবিআই শিফট করলো হচ্ছে মুম্বাইতে। ওকে, তো এই ছোট ছোট প্রশ্নগুলো একটু মাথায় রাখবে। অ্যান্ড এরপরে 1949-এ গিয়ে আরবিআই কে ন্যাশনালাইজড করা হলো, তো এটাও একটুখানি মাথায় রাখবে। দেখো এরপরে কি করা হলো, এই অ্যাক্টের মাধ্যমে ফেডারেল কোর্ট খোলা হবে। অ্যান্ড ফেডারেল কোর্ট 1937-এ খোলা হলো দিল্লিতে। অ্যান্ড এখানে প্রথম চিফ জাস্টিস ছিলেন মৌরিস গয়ার। তো এই যে বিভিন্ন অ্যাক্টগুলো, এই অ্যাক্টগুলো একটুখানি মাথায় রাখবে, যেটা অনেক সময় পরীক্ষাতে আসে। অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদেরকে পড়াচ্ছি, এবং এক্সাম ওরিয়েন্টেড, যেটা এক্সামের জন্য দরকার, যেটুকুনি পয়েন্ট দরকার সেইগুলোই আমি তোমাদেরকে পড়াচ্ছি এক্সাম ওরিয়েন্টেড। এর পরের চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো প্রত্যেকটা ভিডিওকে শেয়ার করো যাতে সবাই উপকৃত হতে পারে। এই চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই হচ্ছে নোটিফিকেশনে কিন্তু প্রেস করবে যাতে পরের ভিডিও, আর আমি রোজই ভিডিও দেব যেখানে হচ্ছে পুরো চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদেরকে পড়াবো। আশা রাখছি ভিডিওটা ভালো লেগেছে। লাইক শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ অল, এবং এইটাকে খাতায় নোট করো, নোট করে কিন্তু পড়াটা স্টার্ট করে দাও। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। থ্যাংক ইউ, ভালো থাকো সবাই।